ওয়েলকাম ফ্রেন্ডস। আমরা আজ ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল এক্সাম 2024-কে লক্ষ্য রেখে প্র্যাকটিস সেট 6 নিয়ে আলোচনা করব। পূর্বের ভিডিওর ন্যায় আজকেও আমরা আরও 20টি জেনারেল স্টাডিজের প্রশ্ন আলোচনা করব, মূলত ওয়ান লাইনার প্রশ্ন এগুলোই। এবং প্রতিটি প্রশ্ন আলোচনার সময় অন্যান্য যে অপশানগুলো আছে সেই অপশানের গুরুত্ব কী, সেই অপশান থেকে যদি অন্য কোনো প্রশ্ন আসে সেক্ষেত্রে আমি কীভাবে উত্তরটা দেবেন সেই পুরো বিষয়টা আলোচনা করব, অর্থাৎ আমরা ডিটেলস অ্যানালাইসিস করব। তাই প্রত্যেককে প্রথমেই আমাদের চ্যানেল শতবিষা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি, চাকরি সংক্রান্ত এই ধরনের ভিডিও, প্র্যাকটিস সেট বা বিভিন্ন চাকরির পরীক্ষার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এরপর আজকে আমরা আসবো প্র্যাকটিস সেট 6-এ। আজকের সেটের প্রথম প্রশ্ন, রামচরিত মানসের রচয়িতা কে? অপশন এ জয়দেব, অপশন বি সন্ধ্যাকার নন্দী, অপশন সি কালিদাস অ্যান্ড ডি তুলসীদাস। আমরা ইতিহাসের ক্ষেত্রে বলেছিলাম যে সমস্ত বুক অ্যান্ড অথরের নামগুলো রয়েছে সেগুলো খুব ইম্পর্টেন্ট, বিশেষত ডাব্লিউবিপি কেপি পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের বই থেকে প্রশ্ন আসে। তাহলে আজকে আমরা উত্তরটা জানার আগে আমি বলেছিলাম যে প্রতিটি অপশনে যেগুলো রয়েছে সেগুলোর কি ইম্পর্টেন্ট রয়েছে, তার গুরুত্ব কতখানি, সেখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে সেগুলো আলোচনা করব। আমরা প্রথমেই পেয়েছি জয়দেব। জয়দেবের একটি বিখ্যাত বই হচ্ছে গীত গোবিন্দম, সংস্কৃত ভাষায় লেখা গীত গোবিন্দম। এই গীত গোবিন্দম বইটাও কিন্তু মনে রাখতে হবে, বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে গীত গোবিন্দম। ঠিক একই রকমভাবে সন্ধ্যাকার নন্দী, সন্ধ্যাকর নন্দীর একটা বিখ্যাত বই হচ্ছে রামচরিত। রামচরিত এই নামগুলো মনে রাখবেন, কারণ এইখান থেকে প্রশ্ন আসে। কালিদাসের তো আমরা অনেক বইয়ের নাম জানি, ঋতুসংহার, কুমার সম্ভব, রঘুবংশম, এই সমস্ত বইগুলো রয়েছে। আর তুলসীদাসের হচ্ছে রামচরিত মানস, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে যেটা প্রশ্ন সেটা হচ্ছে, আপনি দুটো বই পেলাম, একটা রামচরিত মানস, একটা রামচরিত, অর্থাৎ দুটো বইয়ের নাম প্রায় একই। তাহলে কিভাবে মনে রাখবেন? মনে রাখতে হবে রামচরিত মানসের শেষে আছে দন্তস্ব, তুলসীদাসেরও শেষে আছে দন্তস্ব, অর্থাৎ যখন রামচরিত মানস থাকবে তখন আপনি চোখ বুজে উত্তর করে দেবেন তুলসীদাস, আর রামচরিত যখন থাকবে তখন হবে সন্ধ্যাকর নন্দী। এই দুটো এইভাবে পড়বেন। বর্তমানে যে প্রশ্নগুলো পরীক্ষা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে কিছু কিছু প্রশ্ন এমন আসছে, এই যে বইটি মানে রামচরিত মানস বা রামচরিত কি গীত গোবিন্দম, এই বইগুলোর বিষয়বস্তু কী, এর সাবজেক্ট ম্যাটার কী, সেখান থেকে প্রশ্ন দিচ্ছে। অর্থাৎ বলে দিতে পারে রামচরিত মানস যেটা তুলসীদাসের লেখা, এই বইটির বিষয়বস্তু কী আছে। মনে রাখতে হবে তুলসীদাস কিন্তু ছিলেন একজন ভক্তি আন্দোলনের নেতা, অর্থাৎ ভক্তি আন্দোলন যে হয়েছিল সেই সময়কার যে মানুষজন তাদের মধ্যে একজন হচ্ছেন তুলসীদাস। এই রামচরিত মানসে মূলত ভগবান রামকে নিয়ে, ভগবান রামের যে বিভিন্ন কাহিনী সেই বিষয়টাকে খুব সুন্দরভাবে গানের মাধ্যমে, বাণীর মাধ্যমে, নাটকের মাধ্যমে প্রকাশ করেছিলেন তুলসীদাস রামচরিত মানসের মাধ্যমে। আর রামচরিত যেটা আমি বলছি একটু আগেই, সন্ধ্যাকার নন্দীর লেখা, সেটা মূলত আমরা জানি যে পাল বংশের রাজত্বকাল, যেটা সেই পাল ডায়নাস্টির ক্ষেত্রে যখন দ্বিতীয় মহিপালকে হত্যা করা হলো এবং কৈবর্ত বিদ্রোহ শুরু হলো, সেই যে দিব্যক, তার ভাইপো ভীম, এই সমস্ত ঘটনা ঘটছে। তারপরে আসছে রামপাল। এই যে রামপাল আসছে এবং পরবর্তী সময়ে বংশ পুনরুদ্ধার হচ্ছে পাল বংশ, সেই সময়কার যে ঘটনাগুলি সেই বিষয়টা উল্লেখ আছে রামচরিতে, যেটা সন্ধ্যাকর নন্দীর লেখা। সেই সময়কার একজন বিখ্যাত বাঙালি কবি সন্ধ্যাকর নন্দী, তিনি লিখেছিলেন রামচরিতে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, 1919 সালের ভারত শাসন আইন কী নামে পরিচিত ছিল? অপশন এ রাওলাট আইন, অপশন বি মন্টেগু চেমসফোর্ড সংস্কার, অপশন সি মরলো মিন্টো সংস্কার অ্যান্ড দি ইন্ডিয়ান ডিফেন্স অ্যাক্ট। আমরা জানি ভারতের 1774 থেকে যে শুরু হলো, বিভিন্ন আইন পাস শুরু হলো, তারপরে কিন্তু একদম 1935 সালে যে ভারত শাসন আইন এবং পরবর্তী সময়ে 1947 সালে স্বাধীনতা আইন পাস হলো, ঠিক এই মুহূর্তে এর মধ্যে অনেক ধরনের আইন বিভিন্ন সময়ে পাস হয়েছিল, বিভিন্ন ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাস হয়েছিল এবং সেই আইনগুলোর বিভিন্ন নামও ছিল। আমরা জানি যে 1909 সাল যেটা ছিল সেটা মরলো মিন্টো সংস্কারকে বলা হয়। ঠিক একই রকমভাবে 1919 সালের যেটা, সেটার সেই ভারত শাসন আইনের নাম কী দেওয়া হয়েছিল বা কী নামে পরিচিত ছিল?
আমরা জানি রাওলাট আইন যেটা, সেটা কিন্তু আলাদা। সেই রাওলাট আইনটা কি না, ইন্ডিয়ান ডিফেন্স অ্যাক্ট, যেটা এখানে লেখা আছে, ইন্ডিয়ান ডিফেন্স অ্যাক্ট চালু হয়েছিল 1915 সালে। এই ইন্ডিয়ান ডিফেন্স অ্যাক্টেরই একটা রিভাইজড রূপ হচ্ছে রাওলাট অ্যাক্ট, যেটাকে বলা হয় কালা আইন, এবং যেখানে কোনো রকম বিচার, কোনো রকম উকিল ছাড়াই কিন্তু বিনা বিচারে গ্রেপ্তার করা যেত। এবং যারই প্রতিবাদে আমরা জানি 1919 সালের 13ই এপ্রিল ঘটে গেল বিখ্যাত জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। সেই নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করেছি, অবশ্যই দেখে নেবেন। আর মরলমিন্টো সংস্কার যেটা এখানে লেখা আছে, সেটা হচ্ছে 1909 সালে ঘটেছিল। জানি সেই সময় যিনি ভাইসরয় ছিলেন তিনি হচ্ছেন মিন্টো, আর ভারত সচিব যিনি ছিলেন তিনি হচ্ছেন মরলো। আর দুজনাই মিলে যেহেতু সংস্কারটা এনেছিলেন, সেহেতু এটাকে বলা হয় মরলমিন্টো সংস্কার। আর অবশ্যই 1919 সালে যেটা আইন, সেটাকে বলা হয় মন্টেগু চেমসফোর্ড সংস্কার, অর্থাৎ এই সময় যিনি ভাইসরয় ছিলেন তিনি হচ্ছেন চেমসফোর্ড। নেক্সট আমরা দেখব 4 নম্বর প্রশ্ন, ফুমদিস কোথায় দেখতে পাওয়া যায়? অপশন এ মণিপুর, অপশন বি পশ্চিমবঙ্গ, অপশন সি কেরালা অ্যান্ড হিমাচল প্রদেশ। ফুমদিসটা খুব ইম্পর্টেন্ট এবং বর্তমান বিভিন্ন পরীক্ষায় এই ফুমদিস থেকে প্রশ্ন আসছে। এমনকি বিভিন্ন ইন্টারভিউ এই ফুমদিস বিষয়ে জিজ্ঞাসা করা হচ্ছে, মূলত পিএসসির বিভিন্ন পরীক্ষায়। ফুমদিস ব্যাপারটা কি না, আমরা জানি মণিপুরে একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক রয়েছে। সেই যে কেইবুল লামজা ন্যাশনাল পার্ক রয়েছে, সেটা হচ্ছে ফ্লোটিং ন্যাশনাল পার্ক। এই যে ফ্লোটিং ন্যাশনাল পার্কটা কোথায় আছে না, মণিপুরে আছে। এই কেইবুল লামজা ন্যাশনাল পার্কে কিছু কিছু জায়গা এক ধরনের তৃণভূমি জন্মায়, তৃণভূমি জন্মে গেছে, এবং সেই তৃণভূমিগুলোর ওপরে কিন্তু ঘাস বা অন্যান্য পলি পড়ে প্রচণ্ড শক্ত হয়ে গেছে। ঠিক জলের ওপর যেরকম বরফ ভাসে বিভিন্ন লেকে, শীতকালের দিকে যেমন বরফ ভাসে, ঠিক সেরকম বরফের মধ্যে এগুলো ভাসতে থাকে। এবং কিছু কিছু জায়গায় এতটাই শক্ত হয়ে গেছে, মানে ধারের দিকগুলো, সেগুলোতে জনবসতিও গড়ে উঠেছে, অর্থাৎ বিভিন্ন বাড়ি, ছোটো ছোটো বাড়ি তৈরি করে অনেকে থাকে। যেগুলো একটু জলের দিকে, সেগুলো কিন্তু ভাসমান। এই যে ফুমদিস মানে একটা শ্যাওলা বা তৃণভূমি গঠিত, এইটাকে বলা হয় ফুমদিস। তাহলে বুঝতেই পারছি ফুমদিস হচ্ছে কেইবুল লামজা ন্যাশনাল পার্কে আছে, এবং এটা হচ্ছে মণিপুরে অবস্থিত। আর এই মণিপুরের আরেকটা বিখ্যাত প্রশ্ন হলো, মানে মণিপুর থেকে প্রশ্ন যদি আসে যে লকটক হ্রদ কোথায় অবস্থিত, এটাও কিন্তু মনে রাখতে হবে, মণিপুর। আর এই যে কেইবুল লামজা ন্যাশনাল পার্ক, এখানকার একটা এন্ডেমিক স্পিসিস আছে, যেটা হচ্ছে ড্যান্সিং ডিয়ার। ড্যান্সিং ডিয়ার হচ্ছে এখানকার একটা এন্ডেমিক স্পিসিস। এই ড্যান্সিং ডিয়ার ব্যাপারটা কী করে এলো না, এইখানে যে ডিয়ারগুলো থাকে তারা কী করে এই ফুমদিসের মধ্যে লাফালাফি করে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, বা পরবর্তী যে ফুমদিসগুলো রয়েছে সেখানে। এবং এগুলো যেহেতু আমি একটু আগেই বললাম ভাসমান, মানে বরফের মতো ভাসে জলের মধ্যে, শুধু এগুলো মাঝে মাঝে যায়, হরিণগুলো লাফিয়ে এখানে পড়ে, এগুলো ডুবে যায় ভেতরে, আবার উঠে পড়ে, এরকম হয়, দেখে মনে হচ্ছে হরিণগুলো নাচছে, সেই জন্য এটাকে বলা হয় ড্যান্সিং ডিয়ার। যাই হোক, এটা থেকে প্রশ্ন আসতে পারে যে কেইবুল লামজা ন্যাশনাল পার্কের এন্ডেমিক স্পিসিস কী, তখন হবে ড্যান্সিং ডিয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 5, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? অপশন এ সরোজিনী নাইডু, অপশন বি পদ্মজা নাইডু, অপশন সি সুচেতা কৃপালিনী অ্যান্ড ডি জয়ললিতা। এই প্রশ্নটা বহুবার পরীক্ষায় এসছে যে মহিলা মুখ্যমন্ত্রী বা মহিলা রাজ্যপাল। অবশ্যই মহিলা মুখ্যমন্ত্রী বলতে কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রী। সুচেতা কৃপালিনী হচ্ছে অপশন সি রাইট আনসার, ভারতের প্রথম কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রথম মহিলা মুখ্যমন্ত্রী যিনি ইউপিতে নির্বাচিত হয়েছিলেন, উত্তরপ্রদেশে। ঠিক সরোজিনী নাইডু হচ্ছেন, এইটা থেকেও প্রশ্ন আসে যে প্রথম মহিলা রাজ্যপাল কে, তখন হবে কিন্তু সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু ভারতবর্ষের ক্ষেত্রে ইনিও উত্তরপ্রদেশের থেকে নির্বাচিত হয়েছিলেন প্রথম মহিলা রাজ্যপাল। আর পদ্মজা নাইডু ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ ওয়েস্ট বেঙ্গলের প্রথম মহিলা গভর্নর যিনি, অর্থাৎ মহিলা রাজ্যপাল, সেটা হচ্ছে পদ্মজা নাইডু। আর এই সরোজিনী নাইডুর কন্যা হচ্ছেন পদ্মজা নাইডু। নেক্সট কোশ্চেন নাম্বার 6, ভারতে কোন ধরনের মাটি বেশি দেখা যায়, অর্থাৎ কোন ধরনের মাটির পরিমাণ বেশি রয়েছে? অপশন এ পলি মৃত্তিকা, অপশন বি ল্যাটেরাইট মৃত্তিকা, অপশন সি লবণাক্ত মৃত্তিকা অ্যান্ড ডি পটজল মৃত্তিকা। আমরা বুঝতেই পারছি যে এটা কমন প্রশ্ন। ভারতে সবথেকে বেশি যে মাটি রয়েছে সেটা হচ্ছে পলি মৃত্তিকা বা পলল মৃত্তিকা। এরপরে মৃত্তিকা থেকে যদি আপনি পড়াশোনা করতে যান সয়েলের ক্ষেত্রে, যে প্রশ্নগুলো আসে যে ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় দেখা যায়, লবণাক্ত মৃত্তিকা কোথায় দেখা যায়, পটজল মৃত্তিকা কোথায় দেখা যায়, বা লবণাক্ত অঞ্চল যেটা বিশেষ সুন্দরবন বা কৃষ্ণার অববাহিকা, এই সমস্ত এলাকায় যে মৃত্তিকা দেখা যায় তার নাম কি, বা মহারাষ্ট্র গুজরাট এই এলাকায় যেটাতে কার্পাস চাষ ভালো হয়
সেই মৃত্তিকার নাম কি, এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে। বা পাহাড়ি এলাকায় কোন ধরনের মৃত্তিকা দেখা যায়, বা মরু এলাকায় যে মৃত্তিকা দেখা যায় তার কি নাম, এই ধরনের প্রশ্ন আসতে পারে। নিচের কোন আন্দোলনের সময় মহাত্মা গান্ধী সরাসরি যুক্ত ছিলেন না? ভালো করে পড়বেন। অপশন এ বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলন, অপশন বি অসহযোগ আন্দোলন, অপশন সি আইন অমান্য আন্দোলন, অ্যান্ড ডি ভারত ছাড়ো আন্দোলন। আমরা বলেছিলাম যে হিস্ট্রির উত্তর দিতে গেলে আপনার কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে, সেই জায়গা থেকে এই প্রশ্নটা। আমরা জানি মহাত্মা গান্ধী ভারতবর্ষে পাকাপাকিভাবে একেবারের জন্য চলে এসেছিলেন 1915 সালে। ফলে এই বিষয়ে যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা বুঝতেই পারবো যে অসহযোগ আন্দোলন কিন্তু 1915 সালে পরে হলো, আইন অমান্য আন্দোলন তারও পরে হলো, এবং ভারত ছাড়ো আন্দোলন তারও পরে হলো। অর্থাৎ 1915 সালের পরে তিনটে আন্দোলন হয়েছে, পরে তিনটে হচ্ছে না। এরপর বিষয় হলো যে ভারত ছাড়ো আন্দোলন যেটা ঘটলো সেই সময় কিন্তু মনে রাখতে হবে মহাত্মা গান্ধী যুক্ত ছিলেন। এই জায়গা থেকে অনেক সময় প্রশ্ন আসে, ডিটেলসে প্রশ্ন, যে এই সময় কিন্তু মনে রাখতে হবে ভারত ছাড়ো আন্দোলন যখন শুরু হলো 8ই আগস্ট, ঠিক তার পরের দিন 9th আগস্ট কী হলো, কংগ্রেসের যে সমস্ত বড় বড় লিডার ছিলেন তাদের কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। ফলে এটাকে বলা হয় লিডারলেস মুভমেন্ট। এটা এখান থেকে প্রশ্ন আসে যে লিডারলেস মুভমেন্ট কোনটি, তখন হবে ভারত ছাড়ো আন্দোলন। আর বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলন আমরা বুঝতেই পারছি এটা একদম 1905 সালের ঘটনা, এবং সেই সময় মহাত্মা গান্ধী ভারতবর্ষে অবস্থান করছিলেন না, সেহেতু আমরা বুঝতেই পারছি এই সময় কিন্তু কোনোভাবেই এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না, মানে সরাসরি। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন হচ্ছে অর্থ কমিশন কত বছর অন্তর তৈরি হয়? অর্থাৎ ফাইন্যান্স যে কমিশনটা রয়েছে সেটা কত বছর অন্তর তৈরি হয়? অপশন এ 5 বছর, অপশন সি 6 বছর, অপশন সি 1 বছর, অ্যান্ড ডি রাষ্ট্রপতির উপর নির্ভরশীল। আমরা জানি যে অর্থ কমিশন যেটা তৈরি হয় তার যে বিভিন্ন মেম্বার থাকেন বা চেয়ারম্যান থাকেন তাদেরকে নিয়োগ করেন প্রেসিডেন্ট। ফলে এই যে অর্থ কমিশন কত বছর তৈরি হবে এটা নির্ভর করছে রাষ্ট্রপতির উপর। অর্থ কমিশনের ক্ষেত্রে মনে রাখতে গেলে একটা বিষয় মনে রাখবেন, অর্থ কমিশন হচ্ছে 5। এইটা মনে রাখতে পারলে অনেক কিছু মনে রাখতে পারবেন। একটা বিষয় কি না, অর্থ কমিশন তৈরি হয় প্রতি 5 বছর অন্তর, অর্থাৎ এটা একটা উত্তর পেলেন। অর্থ কমিশনের যে মেম্বার সেটা হচ্ছে 5 মেম্বার বডি, অর্থাৎ 1+4, অর্থাৎ একজন চেয়ারম্যান এবং 4 জন সদস্য। আর অর্থ কমিশনের যে আর্টিকেলটা সেখান থেকেও প্রশ্ন আসে যে কত নম্বর আর্টিকেলে অর্থ কমিশন লেখা আছে, সেটা হচ্ছে 280, এখান থেকেও মনে রাখবেন। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন। কুমায়ুন হিমালয় মূলত কোথায় দেখা যায়? অপশন এ উত্তরাখণ্ড, অপশন বি হিমাচল প্রদেশ, অপশন সি উত্তরপ্রদেশ, অ্যান্ড ডি লাদাখ। আমরা জিওগ্রাফির ক্ষেত্রে কতগুলো টার্ম পাই, সেটা যে কুমায়ুন হিমালয়, গাড়োয়াল হিমালয়, রোহিলাখণ্ড সমভূমি, বুন্দেলখণ্ড, বাঘেলখণ্ড, এই যে বিষয়গুলো রয়েছে ঠিক এই জায়গাগুলো থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে যে বাঘেলখণ্ড বলতে কোন জায়গাটা বোঝায়, মালব মালভূমি বলতে ঠিক কোন জায়গাটা বোঝায়, এই ধরনের প্রশ্ন আসে। তাহলে আমরা আজকে পেয়েছি কুমায়ুন হিমালয় বলতে কোন জায়গাটা, অর্থাৎ কোন এলাকায় পড়ছে। আমরা যদি হিমালয় যে পাদদেশ সেটা দেখি, উত্তরাখণ্ডের ঠিক পুরো রাজ্যটা জুড়েই, উত্তরাখণ্ডের পুরো রাজ্য জুড়ে হিমাচল প্রদেশের পরে আমরা যখন উত্তরাখণ্ডে আসছি নেপালের ঠিক আগে, ঠিক যদি উত্তরাখণ্ডটাকে মধ্যে বরাবর ভাগ করি তাহলে আমরা দুটো অংশ পাচ্ছি। এই যে অংশটা এটাকে বলা হয় গাড়োয়াল হিমালয়, এবং এই দিকের অংশটাকে বলা হবে কুমায়ুন হিমালয়, অর্থাৎ উত্তরাখণ্ড এবং যে নেপাল বর্ডার রয়েছে ঠিক এই জায়গাটায়। অর্থাৎ আমরা বুঝতেই পারছি অপশন অনুযায়ী হিমাচল প্রদেশ হচ্ছে না, কারণ হিমাচল প্রদেশের দিকে যে অংশটা রয়েছে সেটাকে বলা হয় গাড়োয়াল হিমালয়। উত্তরপ্রদেশে তো হচ্ছে না এবং লাদাখ তো হবেই না। তাহলে আমরা বুঝতেই পারছি উত্তরাখণ্ডের ঠিক একদম পূর্ব দ্বীপের অংশ যেটা নেপাল বরাবর সেটা হচ্ছে কুমায়ুন হিমালয়। রাইট আনসার উত্তরাখণ্ড, অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা দেখব 10 নম্বর প্রশ্ন। স্বরাজ্য পার্টি কে তৈরি করেন বা কে গঠন করেন? অপশন এ সুভাষচন্দ্র বসু, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি জওহরলাল নেহরু, অ্যান্ড ডি চিত্তরঞ্জন দাস। স্বরাজ্য পার্টি থেকে বহুবার প্রশ্ন আসে যে স্বরাজ্য পার্টি কেন তৈরি হলো, এখান থেকে প্রশ্ন আসে কে তৈরি করলেন। স্বরাজ্য পার্টি তৈরি করেন আমরা জানি মূলত চিত্তরঞ্জন দাস, এবং তার সঙ্গে যিনি সহযোগিতা করেছিলেন বা সেই সময় ছিলেন তিনি হচ্ছেন অবশ্যই মতিলাল নেহরু। দুজনের নাম খুব ইম্পর্টেন্ট, এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে মতিলাল নেহরু এবং দুজনেরই নাম দিয়ে দিল, তখন হবে এ এবং বি উভয়। আর সুভাষচন্দ্র বসু এবং জওহরলাল নেহরু কিন্তু আমরা জানি সেই সময় কম বয়স্ক, ফলে এই জায়গায় তিনি ছিলেন না। আর মহাত্মা গান্ধী আমরা জানি যে প্রো চেঞ্জার এবং নো চেঞ্জারের মধ্যে যে ব্যাপারটা ঘটেছিল সেই সময় মহাত্মা গান্ধী বিরোধী দলে ছিলেন, ফলে তিনি কিন্তু স্বরাজ্য পার্টির সঙ্গে ছিলেন না।
যদিও স্বরাজ্য পার্টি গঠনের সঙ্গে সেই সময় যে তর্ক বিতর্ক, সেই তর্ক বিতর্কের মধ্যে কিন্তু কোনোভাবেই কংগ্রেসের সঙ্গে এদের ঝামেলা তৈরি হয়নি। মূলত স্বরাজ্য পার্টি চেয়েছিল যে তৎকালীন যে কেন্দ্রীয় আইনসভা, সেই কেন্দ্রীয় আইনসভা প্রবেশ করা এবং প্রবেশ করে বিভিন্ন বিল সে বিরোধিতা করা, এটা চেয়েছিলেন স্বরাজ্য পার্টি। নেক্সট আমরা দেখব 11 নম্বর প্রশ্ন, মোবলা বিদ্রোহ কোথায় হয়েছিল? অপশন এ কেরালা, অপশন বি বাংলা, অপশন সি উত্তরপ্রদেশ অ্যান্ড ডি পাঞ্জাব। আমি বহুবার বলেছি যে বিভিন্ন বিদ্রোহ, একদম সেই কোল বিদ্রোহ থেকে শুরু করে বা তার আগে সন্ন্যাসী বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ থেকে শুরু করে একদম 1946 সালের বাংলায় ঘটে যাওয়া তেভাগা আন্দোলন, এই পুরো আন্দোলনগুলো কিন্তু আপনাকে মুখস্থ রাখতে হবে। এর ইয়ার, লিডার এবং সাবজেক্ট, অর্থাৎ কিসের আন্দোলন বা কাদের বিরুদ্ধে আন্দোলন। তাহলে মোবলা বিদ্রোহ আমরা জানি যে হয়েছিল 1921 সালে। 1921 সালে কেরালায় ঘটে গিয়েছিল মোবলা বিদ্রোহ, অর্থাৎ রাইট আনসার কেরালা। আর পাঞ্জাবেও ঠিক এই ধরনের একটা মুভমেন্ট হয়েছিল, যার হচ্ছে কুকা মুভমেন্ট। উত্তরপ্রদেশেও হয়েছিল একা বা ইউনিটি মুভমেন্ট। এই যে একা বা ইউনিটি বলছি, এটাও কিন্তু হয়েছিল 1921 সালে। এটাও একটা ছিল কৃষক আন্দোলন। এবং এই কেরালায় ঘটে যাওয়া মোবলা বিদ্রোহ যেটা আমি বলছি, এটাকে অনেকে বলেন উপজাতি আন্দোলন বা উপজাতি বিদ্রোহ, আবার কেউ কেউ বলেন এটা কৃষক আন্দোলন, পিজন মুভমেন্ট। কেউ কেউ এথনিক মুভমেন্টও বলেন, কেউ কেউ পিজন মুভমেন্ট বা কেউ কেউ এথনিক মুভমেন্টও বলেন। যাই হোক, আপনারা পরীক্ষায় যেরকম অপশন পাবেন সেইভাবে উত্তর লিখবেন, কারণ এখান থেকে প্রশ্ন আসতে পারে যে মোবলা বিদ্রোহ যেটা হয়েছিল সেটাকে কী বিদ্রোহ বলা হয়, উপজাতি বিদ্রোহ না কৃষক বিদ্রোহ না অন্য কিছু। আর বাংলাতে তো আমি বললাম বাংলার বিখ্যাত একটা বিদ্রোহ 1946 সালে হলো, সেটা হচ্ছে তেভাগা আন্দোলন, ফসলের যে ভাগ, এটাও একটা কৃষক আন্দোলন। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন 12, উত্তর পথনাথ উপাধি কে নেন? অপশন এ হর্ষবর্ধন, অপশন বি শশাঙ্ক, অপশন সি দ্বিতীয় পুলকেশী অ্যান্ড ডি রাজ্যবর্ধন। আমি বলেছিলাম যখন দেখবেন উত্তর পথনাথ আছে, উত্তর পথনাথ আর দক্ষিণ পথনাথ বা দক্ষিণ পথপথী, এই দুটো জায়গা দেখবেন, উত্তর আর দক্ষিণ। যখনই দেখবেন উত্তর পথনাথ, উত্তর পথপতি এই ধরনের কিছু আছে, তখনই করে দেবেন উত্তর হর্ষবর্ধন, রাইট আনসার হর্ষবর্ধন। ঠিক যখন দেখবেন দক্ষিণ পথনাথ, দক্ষিণা পথপতি, দক্ষিণা অধিপতি, তখন হয়ে যাবে দ্বিতীয় পুলকেশী। তার আমরা জানি যে হর্ষবর্ধন এবং দ্বিতীয় পুলকেশীর মধ্যে যে ঝামেলা, সেই থেকেই কিন্তু এই ঘটনাটা ঘটে। একজন নাম নিয়ে নেন উত্তর পথনাথ আর একজন নিয়ে নেন দক্ষিণা পথপতি বা দক্ষিণ পথনাথ। শশাঙ্ক সেই সময় ছিলেন, কিন্তু এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আর রাজ্যবর্ধনও সেই সময়কারই একজন, কিন্তু সেই সময় এনারও কোনো সম্পর্ক নেই। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন 13, মানসাবদারি প্রথা কে চালু করেন? অপশান এ বাবর, বি আকবর, সি জাহাঙ্গীর এবং ডি শাহজাহান। এটা খুব কমন প্রশ্ন এবং সহজ প্রশ্ন, এই ধরনের প্রশ্ন দু একটা থাকবেই। মুঘল এম্পায়ার যারা ছিলেন তাদের ক্ষেত্রে খুব ভালো শাসক যদি বলতে হয়, সেটা যে আকবর। সেই জায়গা থেকে পরীক্ষার রেসপেক্টে মনে রাখার জন্য আগেও বলেছি, যদি কোনো প্রথা, ভালো জিনিস দেখেন, সেটা অবশ্যই রাইট আনসার হবে আকবর। কারণ আমরা জানি আকবর মানসাবদারি প্রথা, ইবাদতখানা, দিন-ই ইলাহি এই ধরনের কিন্তু, বা জাপ্তি প্রথা, এই ধরনের বিভিন্ন প্রথা বা সিস্টেম চালু করেছিলেন। রাইট আনসার আকবর। নেক্সট আমরা দেখব 14 নম্বর প্রশ্ন এবং একটা পলিটির প্রশ্ন, বাক স্বাধীনতার অধিকার উল্লেখ আছে, অর্থাৎ কত নম্বর ধারায় উল্লেখ আছে? অপশন এ 14, অপশন বি 17, সি 18 অ্যান্ড ডি 19। আমি বলেছিলাম যে 12 থেকে মুখস্থ করতে হবে না, মুখস্থ করবেন 14 থেকে 30 আর 32, এই কটা জায়গা আপনাকে মুখস্থ করতেই হবে পুরোপুরি, যতগুলো আছে ফান্ডামেন্টাল রাইটের। তাহলে বাক স্বাধীনতার অধিকার কোথায় উল্লেখ করা আছে? আমরা একটু আগেই বললাম 14 নম্বর হচ্ছে কি না, আইনের চোখে সবাই সমান বা আইন দ্বারা সবাই সমানভাবে সুরক্ষিত, এটা 14 নম্বর ধারায় লেখা আছে। 17 নম্বর আমরা জানি যে আনটাচেবিলিটি যে ব্যাপারটা রয়েছে সেইটা। 18 নম্বর আমরা জানি যে বিভিন্ন যে টাইটেল, উপাধি, সেই উপাধি গ্রহণ করা যাবে না। অবশ্যই এই প্রসঙ্গে আমাদের যে সমস্ত পুরস্কারগুলো দেওয়া হয়, ভারতরত্ন, পদ্মশ্রী, পদ্মবিভূষণ, তার যে এক্সেপশন সেটা উল্লেখ করা আছে এই জায়গায়। আর 19 নম্বর ধারা হচ্ছে স্বাধীনতার অধিকার, অর্থাৎ বাক স্বাধীনতার অধিকার। শুধুমাত্র বাক স্বাধীনতা তা নয়, এখানে আমরা জানি এখানে অনেকগুলো ক্লজ আছে 19-এর A, B, C, D করে। সেখানে আপনি দেখবেন কোনো জায়গায় লেখা আছে বাক স্বাধীনতার অধিকার, অর্থাৎ ফ্রিডম টু স্পিচ। এছাড়া কোনো জমায়েত হওয়ার অধিকার নিরস্ত্রভাবে, অবশ্যই নিরস্ত্রভাবে।
সভা সমিতি করার অধিকার, এই ধরনের কিন্তু বিভিন্ন অধিকারের কথা লেখা আছে 19 নম্বর ধারায়। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি? বেসামরিক বা অসামরিক সম্মান। অপশন এ ভারতরত্ন, অপশন বি পদ্মশ্রী, অপশন সি পদ্মবিভূষণ অ্যান্ড ডি পদ্মভূষণ। আমরা সামরিক এবং অসামরিক যে ব্যাপারটা, সামরিক বলে দিয়েছি, অসামরিক যেহেতু আমরা বুঝতেই পারছি, প্রথম যে পুরস্কার সেটা যে ভারতরত্ন, প্রথম একদম অসামরিক সম্মান, প্রথম হচ্ছে ফার্স্ট ভারতরত্ন। সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে পদ্মবিভূষণ, থার্ড হচ্ছে পদ্মভূষণ এবং ফোর্থ হয়ে যাচ্ছে পদ্মশ্রী। এটা মনে রাখবেন। কীভাবে মনে রাখবেন? ভারতরত্নটা আপনাকে মনে রাখতে হচ্ছে যে সবচেয়ে প্রথমে হচ্ছে ভারতরত্ন, তারপরে দেখুন পদ্মবিভূষণটা যে সবথেকে বড় বানান এদের মধ্যে থেকে ওয়ার্ডটা, তাহলে এটা তারপরে সেকেন্ড। পদ্মবিভূষণ, এই ভূষণটা তার থেকে ছোটো বানান, তাহলে থার্ড, এবং শেষে একদম ছোট হচ্ছে পদ্মশ্রী। এই বানানগুলো দেখে আপনি মনে রাখবেন, তাহলে বুঝতে পারবেন কোনটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ। কারণ অনেকের পদ্মশ্রী, পদ্মবিভূষণ এবং পদ্মভূষণ নিয়ে ঘুরিয়ে যায়, তাদের জন্য এই ট্রিক্সটা। তাহলে আমরা বুঝতেই পারছি দ্বিতীয় যেহেতু বলেছে, রাইট আনসার হবে অপশন সি পদ্মবিভূষণ। নেক্সট আমরা দেখব 16 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পূর্ব বাহিনী নদী অর্থাৎ ইস্ট ফ্লোয়িং রিভার? অপশন এ নর্মদা, অপশন বি কৃষ্ণা, অপশন সি গোদাবরী অ্যান্ড ডি কাবেরী। প্রশ্নটা একটু ভুল হয়ে গেছে, এটা হওয়া উচিত ছিল পূর্ব বাহিনী নদী নয়, কারণ এখানে সবগুলোই দেখছি পূর্ব বাহিনী আছে। যাই হোক, নদী নয় হবে, লিখে নেবেন সবাই। যাই হোক, আমরা যদি নর্মদা, আমরা জানি যে ভারতবর্ষের যে ম্যাপটা রয়েছে নিচের পার্টটা, সেই জায়গা ঠিক এরকম, নর্মদা ঠিক প্রবাহিত হচ্ছে এই জায়গাটায়, অর্থাৎ নর্মদা হচ্ছে ওয়েস্ট ফ্লোয়িং রিভার। এছাড়া আমরা জানি গোদাবরী নদী প্রবাহিত হচ্ছে এখানে, কৃষ্ণা এবং কাবেরী নদী, অর্থাৎ আমরা বুঝতে পারছি গোদাবরী, কৃষ্ণা এবং কাবেরী হচ্ছে একদম ইস্টে প্রবাহিত হয়েছে, অর্থাৎ এইগুলো সবই ইস্ট ফ্লোয়িং রিভার তিনটেই, শুধুমাত্র নর্মদা ওয়েস্ট ফ্লোয়িং। ফলে আমরা বুঝতেই পারছি পূর্ব বাহিনী নদী নয় হচ্ছে নর্মদা। রাইট আনসার অপশন এ, এখান থেকে প্রশ্ন আসবে। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন, ভিটামিন B12 রাসায়নিক নাম কি? অপশন এ থায়ামিন, অপশন বি নিয়াসিন, অপশন সি ফলেট অ্যান্ড ডি সায়ানোকোবালামাইন। ভিটামিন বি কমপ্লেক্স যেটা রয়েছে তার যে রাসায়নিক নাম, তার জন্য আমরা একটা ট্রিক্স আমাদের চ্যানেলে আপলোড করেছিলাম। সেখানে আমি বলেছিলাম, তুমি রবে নীরবে, পথ পেরিয়ে বাঁকে, নয় ফালুটে বা কলম্বেতে। যদি এটা মনে রাখতে পারেন, আমি বলেছিলাম তুমি রবে নীরবে, তুমি মানে আমি বলেছিলাম থায়ামিন, ত থেকে থায়ামিন, আর তুমি মানে 1 নম্বর ভিটামিন B1 নাম হচ্ছে থায়ামিন। তুমি রবে নীরবে, 3 নম্বর বলেছিলাম নীরবে, নিয়াসিন, নীরবে মানে বলেছিলাম নিয়াসিন, 3 নম্বর যেহেতু এটা হচ্ছে ভিটামিন B3। পথ পেরিয়ে বাঁকে, নয় ফালুটে বা কলম্বোতে। 9 ফালুটে মানে 9 নম্বর হচ্ছে ফলেট বা ফলিক অ্যাসিড, অর্থাৎ ভিটামিন B9 নাম হচ্ছে ফলেট বা ফলিক অ্যাসিড। বা কলম্বোতে, বা মানে বলেছিলাম B12, অর্থাৎ B12 নাম হচ্ছে কলম্বো মানে কোবালামাইন, সায়ানোকোবালামাইন, অর্থাৎ ভিটামিন B12 নাম হচ্ছে সায়ানোকোবালামাইন। রাইট আনসার অপশন ডি। অবশ্যই ট্রিক্সটা দেখে নিয়ে মুখস্থ করে নেবেন। আর এখান থেকে আরেকটা প্রশ্ন আসে ভিটামিন B12 থেকে, যে ভিটামিন B12 কোন খনিজ পদার্থের উপস্থিতি লক্ষ্য করা যায়? তখন কিন্তু হবে কোবাল্ট, কোবাল্টের উপস্থিতি লক্ষ্য করা যায় ভিটামিন B12। নেক্সট দেখব 18 নম্বর প্রশ্ন, নিচের কোন শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত নয়? অবশ্যই গঙ্গা বলতে গঙ্গা এবং তার বিভিন্ন যে নাম নিয়ে প্রবাহিত যে বিভিন্ন জায়গায়, সেই জায়গাটা অর্থাৎ গঙ্গার মেন যে ফ্লো, সেই গঙ্গা নদী বলা হয়েছে। অপশন এ কলকাতা, অপশন বি দিল্লি, অপশন সি বেনারস অ্যান্ড ডি পাটনা। আমরা যদি গঙ্গা নদীর যে প্রবাহ পথ, আমি বলেছিলাম একদম সেই গোমুখ গুহা থেকে শুরু করে যে পতনস্থল পর্যন্ত গঙ্গা ভাগ হয়ে যাওয়া, কোথায় ভাগ হয়ে গেল, বাংলাদেশে গিয়ে কী নাম হলো, সেখানে কোথায় মিলিত হলো, পুরোটা মুখস্থ করতে হবে। তাহলে আমরা দেখব যে কলকাতা অবশ্যই গঙ্গার তীরে অবস্থিত, নাম যাই হোক। বেনারসও কিন্তু গঙ্গার তীরে অবস্থিত, পাটনাও কিন্তু গঙ্গার তীরে অবস্থিত। যদি অবস্থিত নয় বলেছে, রাইট আনসার হবে অপশন বি দিল্লি। দিল্লি হচ্ছে গঙ্গার তীরে অবস্থিত নয়। তাহলে দিল্লি কার তীরে অবস্থিত? দিল্লি হচ্ছে যমুনার তীরে অবস্থিত, রিভার যমুনা হচ্ছে দিল্লির তীরে অবস্থিত। এবার আমি বহুবার বলেছিলাম এই ট্রিক্সটা, যে
দিল্লি যে যমুনা তীরে অবস্থিত সেটা কীভাবে মনে রাখবেন? দিল্লি এবং কলকাতা দুটো জায়গাতে আমাদের কোর্ট রয়েছে, মানে আমাদের বলতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা জানি হাইকোর্ট রয়েছে কলকাতায়, হাইকোর্ট আছে কলকাতায়, এবং দিল্লিতে আছে সুপ্রিম কোর্ট। অনেকে বলেন দেখবেন যে গঙ্গা যমুনার তীরে যাব না, গঙ্গা যমুনার তীরে ঝামেলায় যাব না, এরকম একটা কথা বলে। তার মানে হচ্ছে গঙ্গা মানে যেহেতু কলকাতা গঙ্গার তীরে অবস্থিত এবং সেখানে হাইকোর্ট আছে, সেই হাইকোর্টের ঝামেলায় যাবে না, অর্থাৎ ঝামেলা চায় না যারা আর কি, ঝামেলাগুলি তো কোর্টে যেতে হবে। আর সুপ্রিম কোর্ট যে দিল্লিতে, আর যমুনার তীরে যাব না, অর্থাৎ এই জন্য বলা হয় গঙ্গা যমুনার তীরে যাব না। এইভাবে এটা যদি মনে রাখতে পারেন তাহলে বুঝতেই পারছেন কলকাতা সেখানে গঙ্গা আছে অর্থাৎ হাইকোর্ট আছে, এবং সুপ্রিম কোর্ট দিল্লি এবং সেটা যমুনার তীরে অবস্থিত, তাই বলা হচ্ছে গঙ্গা যমুনার তীরে যাব না। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন। স্বাধীন ভারতের প্রথম আইন মন্ত্রী কে ছিলেন, ল মিনিস্টার কে ছিলেন? অপশন এ সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন বি বি আর আম্বেদকর, অপশন সি রাজকুমারী অমৃতা কৌর, অ্যান্ড ডি জগজ্জীবন রাম। প্রথম আইনমন্ত্রী বা প্রথম যে মন্ত্রিসভা সেটা কিন্তু মুখস্থ রাখতেই হবে। প্রথম মন্ত্রিসভা থেকে প্রশ্ন আসতেই পারে, প্রথম শিক্ষামন্ত্রী, প্রথম রেলমন্ত্রী, প্রথম স্বাস্থ্যমন্ত্রী, এখান থেকে প্রশ্ন আসবে। তাহলে আমরা যদি সর্দার বল্লভভাই পটেলের কথা ভাবি, তিনি ছিলেন প্রথম যখন স্বাধীন লাভ হলো 1947 সালের পরে, ঠিক প্রথম যিনি ডেপুটি প্রাইম মিনিস্টার অর্থাৎ উপপ্রধানমন্ত্রী সেটা কিন্তু হয়েছিলেন বল্লভভাই প্যাটেলজি। ঠিক সেই সময় তিনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বা হোম মিনিস্টার। আর বি আর আম্বেদকর ছিলেন ল মিনিস্টার অর্থাৎ আইনমন্ত্রী, রাইট আনসার অপশন বি। আর রাজকুমারী অমৃতা কৌর তিনি ছিলেন প্রথম মহিলা কোনো একজন মন্ত্রী। এভাবে প্রশ্ন আসে যে প্রথম মহিলা হিসেবে কে মন্ত্রী হয়েছিলেন, তখন আবার রাজকুমারী অমৃতা কৌর, এবং তিনি ছিলেন হেলথ মিনিস্টার, তিনি ছিলেন হেলথ মিনিস্টার। আর জগজ্জীবন রাম ছিলেন শ্রমমন্ত্রী বা লেবার মিনিস্টার। নেক্সট আমরা এলাম 20 নম্বর প্রশ্ন। ভারতের কী ধরনের নাগরিকত্ব চালু আছে? অপশন এ একক নাগরিকত্ব, অপশন বি দ্বি নাগরিকত্ব, অপশন সি যে কোনো একটি, আর ডি উভয়। যাই হোক, এই প্রশ্নটা আলোচনা করার আগে আমরা যারা রিকোয়েস্ট করে রাখছি, যদি আমাদের চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি এই ভিডিওগুলো আমাদের বন্ধুদেরও কাজে লাগবে বলে মনে হয় তাহলে তাদেরকে শেয়ার করবেন, কারণ আমরা প্রতিটা পরীক্ষার জন্য বিভিন্ন প্র্যাকটিস সেট আলোচনা করি এবং যেগুলো আমাদের চ্যানেলে প্রোভাইড করি। এবার আজকে যে প্রশ্নটা আছে নাগরিকত্ব বা সিটিজেনশিপ যে ব্যাপারটা, সেটা ভারতবর্ষে কি চালু আছে, কততম নাগরিকত্ব চালু আছে? আমরা জানি জম্মু কাশ্মীরের ক্ষেত্রে এই নাগরিকত্ব ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু সেই নাগরিকত্ব বিষয়টা জম্মু কাশ্মীর যেহেতু সেই স্ট্যাটাস তুলে দেওয়া হয়েছে, ফলে বর্তমান সময়ে ভারতবর্ষের কোনো জায়গাতেই আলাদা করে কোনো নাগরিকত্ব চালু নেই। ভারতে যে নাগরিকত্ব সেটা হচ্ছে একক নাগরিকত্ব অর্থাৎ সিঙ্গেল সিটিজেনশিপ। দ্বি নাগরিকত্ব কিন্তু নয়, যে কোনো একটি এটাও হবে না এবং উভয়ও হবে না, অর্থাৎ সিঙ্গেল সিটিজেনশিপ। অর্থাৎ ভারতবর্ষের থাকার জন্য আমরা যে কার্ড, নাগরিকত্ব কার্ড, সেটা একটাই থাকতে হবে, অর্থাৎ কোনো একটি রাজ্যের জন্য আলাদা করে একটা থাকতে হবে এবং আমরা দেশের জন্য আলাদা করে একটা থাকতে হবে ইউনিয়নের জন্য, সেরকম কিন্তু নয়। আর একটা প্রশ্ন আছে নাগরিকত্ব থেকে, যে নাগরিকত্ব সংবিধানের কত নম্বর পার্টে উল্লেখ আছে? পার্টে, এই প্রশ্নটাও আছে, মনে রাখতে হবে পার্ট 2 এ উল্লেখ আছে, এবং আর্টিকেল যেটা আছে সেটা হচ্ছে আমরা 4 থেকে 11, অর্থাৎ এই আর্টিকেলের মধ্যে নাগরিকত্বের কথা উল্লেখ আছে। কারণ আমরা জানি যে 1 থেকে 3 যেটা সেটা হচ্ছে প্রথম পার্ট, এবং সেখানে লেখা আছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। আর ঠিক 12 থেকে তো আমরা জানি 36 যাই হলো সেটা তো ফান্ডামেন্টাল রাইট, ঠিক তারপরেই আবার ডিপিএসপি, তারপরে ফান্ডামেন্টাল ডিউটি, এবং তারপরে কেন্দ্রীয় যে বিষয়গুলো রয়েছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ধীরে ধীরে চালু হবে পার্লামেন্ট। যাই হোক, আজকে আমরা এই প্রশ্ন সেটটা আলোচনা করলাম। পরবর্তী ক্ষেত্রে আমরা আরও 20টি প্রশ্ন আলোচনা করব। এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।